হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল। স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আরপিএফ কনস্টেবল এক্সাম 2025-এর জন্য প্র্যাকটিস সেট, এবং এটা হলো আমার 18 নাম্বার প্র্যাকটিস সেট। তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। তার আগে প্র্যাকটিস সেট 17 নাম্বার প্র্যাকটিস সেটে একটা প্রশ্ন ছিল 39 নাম্বারের প্রশ্ন। 39 নাম্বারের প্রশ্নে ছিল যে ইন্ডিপেন্ডেন্ট সংবাদপত্র কে প্রতিষ্ঠা করেন। তো সেখানে আমি ভুল করে জওহরলাল নেহেরু নাম বলেছিলাম, তো ওটা জওহরলাল নেহেরু হবে না, ওটা হবে মতিলাল নেহেরু। এর সঠিক উত্তর হবে যে মতিলাল নেহেরু সঠিক উত্তর, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট সংবাদপত্র কে প্রতিষ্ঠা করেছিলেন, মতিলাল নেহেরু সঠিক উত্তর। ওকে, তো আজকের প্রথম প্রশ্ন যেটা, যে ভারতীয় জাতীয় কংগ্রেসের করাচি অধিবেশন 1931 সালে সংগঠিত হয়েছিল। তো কে এর সভাপতিত্ব করেন? জাতীয় কংগ্রেসের করাচি অধিবেশন হয়েছিল 1931 সালে, এর সভাপতিত্ব করেছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। অপশন বি রাইট অ্যান্সার। এবং এই অধিবেশনে মৌলিক অধিকার ও জাতীয় অর্থনৈতিক কর্মসূচি পাস হয়। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসারে প্রাকৃতিক পরিবেশ রক্ষা করা প্রত্যেক নাগরিকের মৌলিক কর্তব্য? দেখো, প্রাকৃতিক পরিবেশ রক্ষা করা প্রত্যেক নাগরিকের মৌলিক কর্তব্য, এটা আছে ধারা 51A। অপশন ডি রাইট অ্যান্সার। নিম্নের কোন সময়কালে রাওলাট আইন কার্যকর হয়েছিল? নিম্নের কার সময়কালে রাওলাট আইন কার্যকর হয়েছিল? রাওলাট আইন কার্যকর হয়েছিল লর্ড চেমসফোর্ডের সময়কালে রাওলাট আইন কার্যকর হয়েছিল। রাওলাট আইন কত সালে পাস হয়েছিল? 1919 সালে রাওলাট আইন পাস হয়। এ শর্ট অ্যাট হিস্টোরি, এটি কার আত্মজীবনী? এটি কার আত্মজীবনী বা অটোবায়োগ্রাফি? এটা হলো অভিনব বিন্দ্রার অটোবায়োগ্রাফি। অপশন বি রাইট অ্যান্সার। অভিনব বিন্দ্রা 2008 সালের বেইজিং অলিম্পিকে তিনি গোল্ড বা স্বর্ণপদক জিতেছিলেন। তিনি কোন খেলার সাথে সম্পর্কিত যদি বলা হয়, সেক্ষেত্রে হবে শুটিংয়ের সাথে সম্পর্কিত ছিলেন। ভারতে প্রথমবার কোন রাজ্যে ইলেকট্রনিক ভোটিং মেশিন অর্থাৎ ইভিএম ব্যবহার করা হয়েছিল? দেখো, প্রথম যে রাজ্যে ইভিএম ব্যবহার করা হয়েছিল সেটা হলো কেরালা। অপশন বি এটা স্যার কেরালা। কত সালে যদি বলা হয়, সেক্ষেত্রে হবে 1982 সালে। কেরালার উত্তর পারাভুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রথম ইভিএম ব্যবহার করা হয়েছিল। নিম্নের কোন পর্বতস্থানকে সাতপুরার রানী বলা হয়? এটা বলা হয় পাঁচমারি পর্বতস্থানকে সাতপুরার রানী বলা হয়। অ্যান আনসুটেবল বয় বইটির লেখককে? বইটি কে লিখেছেন? এই বইটি লিখেছেন করণ জোহারের লেখা অ্যান আনসুটেবল বয়। ভারতে সমাধি নির্মাণ শৈলীর প্রবর্তক কাকে মনে করা হয়? এটা করা হয় ইলতুৎমিশকে ভারতে সমাধি নির্মাণ শৈলীর প্রবর্তক মনে করা হয়। রাজ্য তালিকায় স্থানীয় গুরুত্বের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। নিম্নের কোনটি রাজ্য তালিকার অন্তর্গত? নিম্নের যে বিষয়গুলো আছে তার মধ্যে কোনটি রাজ্য তালিকার অন্তর্গত? এটা হলো জনস্বাস্থ্য ও স্যানিটেশন রাজ্য তালিকার অন্তর্গত। অপশন এ রাইট অ্যান্সার। নীলগিরি পাহাড় সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক নয়? দেখো, এই পাহাড়ে চা ও কফি ব্যাপকভাবে জন্মে, এটা সঠিক। ডোডা বেটা এই পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ, এটাও সঠিক। এটি ভারতের পশ্চিম ঘাটে অবস্থিত, এটাও সঠিক। এটি কর্ণাটকের একটি পাহাড়ি অঞ্চল, এটা কিন্তু সঠিক নয়। তাহলে অপশন ডি রাইট অ্যান্সার। নিম্নের কোনটি সঠিক নয়? যে অপশন ডিটা সঠিক নয়। নেক্সট, সঙ্গীত নাটক একাডেমি দ্বারা সাত্রিয়া কত সালে শাস্ত্রীয় নৃত্যের স্বীকৃতি পায়? সঙ্গীত নাটক একাডেমি দ্বারা কত সালে সাত্রিয়াকে ক্লাসিক্যাল ডান্সের স্বীকৃতি দেওয়া হয়? এটা দেওয়া হয়েছিল 2000 সালে সাত্রিয়াকে ক্লাসিক্যাল ডান্সের মর্যাদা দেওয়া হয়। যদি বলা হয় সাত্রিয়া কত বছরের পুরনো নৃত্য, সেক্ষেত্রে হবে 500 বছরের পুরনো নৃত্য। সাত্রিয়া নৃত্যের প্রতিষ্ঠাতা বলা হয় কাকে? শ্রীমন্ত শঙ্করদেবকে বলা হয়।
এছাড়া সবচেয়ে পুরাতন যে ক্লাসিক্যাল ডান্স সেটা হলো ভারতনাট্যম। যদি বলা হয় ভারতনাট্যম কত বছরের পুরনো নৃত্য, সেক্ষেত্রে হবে প্রায় 2000 বছরের পুরনো। নেক্সট, পুরনো বইয়ের পাতা বাদামি হয়ে যাওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? পুরনো বইয়ের যে পাতা সেটা বাদামি হয়ে যাওয়ার প্রক্রিয়াকে বলা হয় ফক্সিং। অপশন সি রাইট অ্যান্সার। মধ্যপ্রদেশের সাঁচি স্তূপ কোন নদীর তীরে অবস্থিত? মধ্যপ্রদেশের সাঁচি যে স্তূপ সেটা কোন নদীর তীরে অবস্থিত? এটা অবস্থিত বেতুয়া নদীর তীরে অবস্থিত। যদি বলা হয় মধ্যপ্রদেশের কোন জেলায় অবস্থিত সাঁচি স্তূপ, সেক্ষেত্রে হবে রায়সেন জেলায়, এবং এটা হলো বৌদ্ধদের সবচেয়ে প্রাচীন বৌদ্ধ স্তূপ। সাঁচি স্তূপ হলো বৌদ্ধদের প্রাচীন স্তূপ। চন্দ্রযান-1 উৎক্ষেপণের সময় ইসরোর চেয়ারম্যান কে ছিলেন? চন্দ্রযান-1 উৎক্ষেপণের সময় ইসরোর চেয়ারম্যান কে ছিলেন? তিনি ছিলেন যে জি মাধবন নায়ার। জি মাধবন নায়ার ছিলেন ইসরোর চেয়ারম্যান চন্দ্রযান-1 উৎক্ষেপণের সময়। খেল গোপাল কোন রাজ্যের বিখ্যাত লোকনৃত্য? খেল গোপাল কোন রাজ্যের বিখ্যাত লোকনৃত্য? এটা হলো আসামের লোকনৃত্য। নিচের কোনটি পঞ্চায়েত রাজ ব্যবস্থার সাথে সম্পর্কিত? নিচের কোনটি পঞ্চায়েত রাজ ব্যবস্থার সাথে সম্পর্কিত? এটা হলো বলবন্ত রায় মেহতা কমিটি। বলবন্ত রায় মেহতা কমিটি পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সাথে সম্পর্কিত। বলবন্ত রায় মেহতা কমিটি ত্রিস্তরীয় পঞ্চায়েতের কথা বলেছিল। ত্রিস্তরীয়, এই যে তিনটি স্তর, ত্রিস্তরীয় যে তিনটি স্তর সেটা হলো কোন কোন স্তরের কথা বলেছিল? এক নম্বর হলো যে ভিলেজ লেভেল, যেটা বলা হয় ফার্স্ট লেভেল, প্রথম স্তর, সেটা বলা হয় ভিলেজ লেভেল বা গ্রাম পঞ্চায়েত। 2 নম্বরে হচ্ছে ব্লক লেভেল, যেটাকে বলা হয় পঞ্চায়েত সমিতি, আর 3 নম্বরে হলো জেলা পরিষদ। এই তিনটি স্তরের কথা বলেছিল। এই ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা ভারতের কোন রাজ্যে প্রথম চালু হয়? সেক্ষেত্রে হবে রাজস্থান। রাজস্থানের কোন জেলায়? রাজস্থানের নাগর জেলায় প্রথম চালু হয়। কত সালে? 1959 সালের 2 অক্টোবর। 1959 সালের 2 অক্টোবর। দ্বিতীয় কোন রাজ্যে চালু হয়? সেক্ষেত্রে অন্ধ্রপ্রদেশ। নেক্সট, নিচের কোন গ্যাস অ্যাসিড বৃষ্টির সাথে সম্পর্কিত নয়? নিচের কোন গ্যাস অ্যাসিড বৃষ্টির সাথে সম্পর্কিত নয়? এটা হলো NH3 অর্থাৎ অ্যামোনিয়া গ্যাস অ্যাসিড বৃষ্টির সাথে সম্পর্কিত নয়। NO অর্থাৎ নাইট্রোজেন মনোক্সাইড সম্পর্কিত। সালফার ডাইঅক্সাইড SO2 সালফার ডাইঅক্সাইড, NO2 নাইট্রোজেন ডাইঅক্সাইড। 2011 সালের জনগণনা অনুসারে নিম্নের কোন রাজ্যটির জনসংখ্যা 10 কোটির কম? 2011 সালের জনগণনা অনুসারে নিম্নের কোন রাজ্যটির জনসংখ্যা 10 কোটির কম? দেখো 2011 সালের জনগণনা অনুসারে উত্তরপ্রদেশের জনসংখ্যা ছিল 19 কোটি প্লাস, 19 কোটির বেশি। মহারাষ্ট্রে ছিল 11 কোটি প্লাস, বিহারে ছিল 10 কোটি প্লাস, পশ্চিমবঙ্গে ছিল 9 কোটি প্লাস। তাহলে 10 কোটির নিচে এখানকার মধ্যে যে রাজ্যের জনসংখ্যা ছিল সেটা হলো পশ্চিমবঙ্গ। অপশন ডি রাইট অ্যান্সার। দাঁত কোন ধরনের রোগ? দাঁত কোন ধরনের রোগ? দাঁত হলো একটা ছত্রাকবাহিত রোগ। নিচের কোন ন্যাশনাল হাইওয়ে মথুরা ও বারাণসী হয়ে দিল্লি ও কলকাতাকে সংযুক্ত করেছে? নিচের কোন ন্যাশনাল হাইওয়ে মথুরা ও বারাণসী হয়ে দিল্লি ও কলকাতাকে সংযুক্ত করেছে? এটা করেছে NH2 দিল্লি ও কলকাতাকে সংযুক্ত করেছে। বিশ্বের বৃহত্তম কফি উৎপাদনকারী দেশ কোনটি? বিশ্বের বৃহত্তম কফি উৎপাদনকারী দেশ হলো ব্রাজিল। পণ্ডিত রামনারায়ণ নিচের কোন বাদ্যযন্ত্র বাজানোর জন্য পরিচিত? পণ্ডিত রামনারায়ণ নিচের কোন বাদ্যযন্ত্র বাজানোর জন্য পরিচিত? তিনি সারেঙ্গি বাদ্যযন্ত্র বাজানোর জন্য পরিচিত। অপশন বি রাইট অ্যান্সার, সারেঙ্গি। নিচের কোনটি ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে বর্ণনা করে? নিচের কোনটি ভারতকে ধর্মনিরপেক্ষ অর্থাৎ সেকুলার রাষ্ট্র হিসেবে বর্ণনা করে? এটা করে ভারতের যে সংবিধানের প্রস্তাবনা বা প্রিয়াম্বেলে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের কথা উল্লেখ আছে। অপশন ডি রাইট অ্যান্সার। মেচি নদী কোন নদীর উপনদী? মেচি নদী কোন নদীর উপনদী? এটা হলো মহানন্দা নদীর উপনদী হলো মেচি নদী। কাশ্মীরের প্রথম মুসলিম শাসক কে ছিলেন? কাশ্মীরের প্রথম মুসলিম শাসক ছিলেন শাহ মীর ছিলেন কাশ্মীরের প্রথম মুসলিম শাসক। কার আসল নাম ছিল গদাধর চট্টোপাধ্যায়? গদাধর চট্টোপাধ্যায় কার আসল নাম? এটা হলো রামকৃষ্ণ পরমহংসদেব। রামকৃষ্ণ পরমহংসের আসল নাম ছিল গদাধর চট্টোপাধ্যায়। দ্য জোয়া ফ্যাক্টর উপন্যাসটি কে লিখেছেন? দ্য জোয়া ফ্যাক্টর উপন্যাসটি কে লিখেছেন? এই উপন্যাসটি লিখেছেন অনুজা চৌহানের লেখা দ্য জোয়া ফ্যাক্টর।
নিম্নের কোনটির প্রস্তাবে ভারতে গণপরিষদ গঠিত হয়েছিল? নিম্নের কোনটির প্রস্তাবে ভারতে গণপরিষদ গঠিত হয়েছিল? ভারতে গণপরিষদ গঠিত হয়েছিল ক্যাবিনেট মিশনের প্ল্যান অনুযায়ী। ক্যাবিনেট মিশনের প্ল্যান অনুযায়ী ভারতে গণপরিষদ গঠিত হয়েছিল। ভারতের প্রথম পারমাণবিক পরমাণু চুল্লি কোনটি? ভারতের প্রথম পারমাণবিক পরমাণু চুল্লি হল অপ্সরা। অপ্সরা হল ভারতের প্রথম পারমাণবিক পরমাণু চুল্লি। নিম্নের কে ধর্মসভা প্রতিষ্ঠা করেছিলেন? নিম্নের কে ধর্মসভা প্রতিষ্ঠা করেছিলেন? তিনি হলেন রাধাকান্ত দেব। রাধাকান্ত দেব ধর্মসভা প্রতিষ্ঠা করেছিলেন। কোন সালে প্রথম আদিবাসী ক্রীড়া উৎসবের আয়োজন করা হয়? কোন সালে প্রথম আদিবাসী ক্রীড়া উৎসবের আয়োজন করা হয়? এটা করা হয়েছিল 2023 সালে। 2023 সালে কোথায়? ভুবনেশ্বর। নৌজওয়ান ভারত সভাকে প্রতিষ্ঠা করেন? নৌজওয়ান ভারত সভাকে প্রতিষ্ঠা করেন, এটা করেছিলেন সর্দার ভগৎ সিং। ভগৎ সিং প্রতিষ্ঠা করেছিলেন নৌজওয়ান ভারত সভা। জ্ঞানপীঠ পুরস্কারে নগদ পুরস্কারের সাথে নিম্নের কোন দেবীর একটি ব্রোঞ্জ প্রতিরূপ দেওয়া হয়? জ্ঞানপীঠ পুরস্কারে নগদ পুরস্কার দেওয়া হয়, নগদ টাকা দেওয়া হয়, তার সাথে কোন দেবীর একটি ব্রোঞ্জ প্রতিরূপ দেওয়া হয়? এটা দেওয়া হয় সরস্বতী, দেবী সরস্বতী। অপশন সি রাইট অ্যান্সার। দেখো নগদ কত টাকা দেওয়া হয় জ্ঞানপীঠ পুরস্কারে? দেওয়া হয় 11 লক্ষ টাকা। নগদ 11 লক্ষ টাকার পুরস্কার, একটি প্রশংসাপত্র এবং দেবী সরস্বতীর একটি ব্রোঞ্জ প্রতিরূপ, এগুলো দেওয়া হয় জ্ঞানপীঠ পুরস্কারে। নিম্নের কাকে গজলের রাজা বলা হয়? নিম্নের কাকে গজলের রাজা বলা হয়? এটা বলা হয় জগজিৎ সিং। জগজিৎ সিংকে গজলের রাজা বলা হয়। রাহুল দেব বর্মনকে কি বলা হয়? পঞ্চম দা বলা হয়। রাহুল দেব বর্মনকে বলা হয় পঞ্চম দা। নেক্সট, নিম্নের কে 3টি গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেছিলেন? নিম্নের কে 3টি গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেছিলেন? এটা করেছিলেন বি.আর. আম্বেদকর। ডক্টর বি.আর. আম্বেদকর 3টি গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেছিলেন। এবং তেজ বাহাদুর সপ্রু, এরা দুজনেই কিন্তু 3টি গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেছিলেন। 1861 সালে ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ কার দ্বারা সম্পন্ন হয়েছিল? 1861 সালে ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ কার দ্বারা সম্পন্ন হয়েছিল? এটা হয়েছিল আলেকজান্ডার ক্যানিংহাম। আলেকজান্ডার ক্যানিংহাম, অপশন এ রাইট অ্যান্সার। ছেড়িয়া কোন রাজ্যের বিখ্যাত লোকনৃত্য? ছেড়িয়া কোন রাজ্যের বিখ্যাত লোকনৃত্য? দেখো এটা হলো তামিলনাড়ু। তামিলনাড়ুর বিখ্যাত লোকনৃত্য, অপশন ডি রাইট অ্যান্সার, তামিলনাড়ু। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে রাজ্যসভার প্রতিনিধির সংখ্যা নিচের কোনটি? রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে রাজ্যসভার যে প্রতিনিধির সংখ্যা সেটা হলো 238। 238 হলো কেন্দ্র রাজ্য মিলের প্রতিনিধির সংখ্যা, আর রাষ্ট্রপতি 12 জনকে মনোনীত করেন এই রাজ্যসভায়। তাহলে টোটাল কত হলো? টোটাল স্ট্রেংথ 250। নেক্সট, ভারতের দশকীয় জনগণনা কোন জনগণনা আইনের অধীনে পরিচালিত হয়? ভারতের যে দশকীয় জনগণনা কোন জনগণনা আইনের অধীনে পরিচালিত হয়? এটা পরিচালিত হয় জনগণনা আইন 1948। 1948-এর যে জনগণনা, সেই জনগণনা আইনের অধীনে পরিচালিত হয়। রামাপ্পা মন্দির ভারতের কোন রাজ্যে অবস্থিত? রামাপ্পা মন্দির ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটা অবস্থিত তেলেঙ্গানা। তেলেঙ্গানাতে অবস্থিত রামাপ্পা মন্দির। যদি বলা হয় মন্দিরটি কোন দেবতাকে উৎসর্গীকৃত বা সমর্পিত, সেক্ষেত্রে হবে ভগবান শিবকে সমর্পিত। তো এই ছিল আরপিএফ কনস্টেবলের জন্য প্র্যাকটিস সেট। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। তো আজ এই পর্যন্ত, ওকে বাই।